প্রথমেই বলে নিই, পৃথা খণ্ডিতা একটি অনবদ্য নৃত্যনাট্য। এই প্রেজেন্টেশনটা পৃথা খণ্ডিতার স্টিল ফটোগ্রাফ দিয়ে তৈরি, তবে শেষের দিকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, আর আমার মনে হয় এই প্রেজেন্টেশনের জন্যে সেটা খুবই সিগনিফিক্যান্ট। আমি নানা বয়সে নানা লোকের লেখা মহাভারত পড়েছি এবং আস্তে আস্তে আমার রিয়েলাইজেশন পাল্টেছে। ছোটবেলায় অর্জুনকে হিরো মনে করতাম, তারপরে এক সময় কর্ণকেও খুব ভালো লাগতো। এখন যেমন আমি মনে করি দুর্যোধন একদম সত্যি কথা বলেছে। এই পাণ্ডবরা তো কেউ রাজার ছেলে ছিল না। কুন্তী আর মাদ্রির 5 সন্তান, তারা কেউ কিন্তু পাণ্ডব নয়, মানে পাণ্ডু তাদের বাবা নয়। তাদের তো রাজা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে কৃষ্ণকে আমার মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যানেজার। নিজের রাজ্যকে রক্ষা করার জন্যে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা লাগিয়ে দিয়েছিল। জয়দ্রথকে বরাবরই ভয় পেত। জয়দ্রথর বিয়ে হয়েছিল কৌরবদের একমাত্র বোন দুঃশলার সঙ্গে। জয়দ্রথর বিরুদ্ধে কৌরবরা কখনোই কৃষ্ণকে সাহায্য করত না, তাই নিজের রাজত্ব রক্ষা করার জন্যে পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিল, আর কৃষ্ণই পুরো যুদ্ধটাকে কন্ট্রোল করেছিল। একজন ম্যানেজারের যা যা গুণ থাকার কথা, প্ল্যানিং, এক্সিকিউশন, রিকনসিলিয়েশন, এই তিনটেই কিন্তু অসাধারণভাবে কৃষ্ণ করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। কৃষ্ণকে আমি মোটেই ভগবান মনে করি না। হি ওয়াজ এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পার্সন। পৃথা খণ্ডিতা কিন্তু একটা দারুণ অ্যাপ্রোচ। কর্ণের জন্মের একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। বাকি 5 পাণ্ডব বিদুরের ছেলে। বিদুরের আপত্ত স্নেহ ছিল এই পাণ্ডবদের ওপরে। অনেক দিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, মহাভারতের যুদ্ধে যদি কৌরবরা জয়ী হতো তাহলে কৃষ্ণ পজিশনে চলে আসতো শকুনি। কিন্তু সত্যি কথা বলতে কি, তাহলে কিন্তু শকুনির জয় হতো না। শকুনি এসেছিলই কৌরব বংশকে ধ্বংস করার জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে। আর শকুনিও কিন্তু 100% সাকসেসফুল। খ্রিস্টিয়ানরা অবশ্য এখনো বিশ্বাস করে যীশুখ্রিস্ট ভার্জিন মেরির ছেলে। এইবার আসি দুর্বাসা মুনির কথায়। বরাবরই আমার দুর্বাসা মুনিকে ঠিক মুনি ঋষি মনে হয়নি, বরঞ্চ মাফিয়া মনে হতো। পৃথা খণ্ডিতা দেখার পর আমার মনে হচ্ছে আর.জি. কর, কলকাতা ল কলেজ, বারুইপুর ইত্যাদির ঘটনার কুচক্রীরা মনে হয় দুর্বাসার বংশধর। লালমোহন বাবু যদি দুর্বাসাকে নিয়ে একটা রহস্য উপন্যাস লিখত, তাহলে সেই উপন্যাসের নাম দিত দুশ্মন দুর্বাসা, মোটেই বলতো না দুর্ধর্ষ দুশ্মন। আর সোনার কেল্লায় যেই ডায়লগটা আছে, দুশ্মন বহুত দুর্ধর্ষ থা, সেটা পাল্টে গিয়ে হতো দুর্বাসা বহুত দুর্ধর্ষ থা। আমাদের দেশের প্রাচীন মুনি ঋষিদের যা ইমেজ, সেই ইমেজের সঙ্গে দুর্বাসার ইমেজ মোটেই মেলে না। আমি কিন্তু বারে বারে বলি, আমাদের দেশের মুনি ঋষিরা কিন্তু এক একজন ফিলোসফার, এবং হিন্দু কিন্তু একটা ধর্ম নয়, এটা একটা ফিলোসফি। মোটামুটি ধরা হয় যে মহাভারত লেখা হয়েছে প্রায় 3500 বছর আগে। এই 3500 বছর আগে একটা সভ্যতা যদি এতটা উন্নতি করতে পারত, যেখানে ফিলোসফিক্যাল থটস গুলো এইভাবে লেখা হয়েছে, সেই সভ্যতার গোড়াপত্তন তার কত হাজার বছর আগে শুরু হয়েছে। একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখুন, আজকের ডিএনএ আর হিন্দু ধর্মে আত্মা যেটাকে বলেছে, দুটোর মধ্যে তফাৎ কোথায়? একদম এক। তাছাড়াও আমাদের ইউনিভার্স তৈরির যে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি আছে, তার সঙ্গে কিন্তু আমাদের তমসোমা জ্যোতির্গময়, মানে অন্ধকার থেকে আলো, একদম মিলে যাচ্ছে। শুধু তাই নয়, বিগ ব্যাং আর শব্দ ব্রহ্ম দুটোই কিন্তু সিনোনিমাস। ব্রহ্মাণ্ড আর কসমিক এগ, এই দুটো শব্দ একটু ভালো করে লক্ষ্য করুন, দুটোই কিন্তু প্রায় একই রকম। এগ মানে তো অন্ডই। আপনারা সবাই জানেন যে শূন্যের ব্যবহার এই দেশ থেকেই শুরু হয়েছিল। মোটামুটি ধরা হয় ভারতবর্ষের সভ্যতা প্রায় 5000 বছরের পুরনো। এই 5000 বছর আগে পৃথিবীর নানা প্রান্তে কিন্তু নানা সভ্যতার বিকাশ ঘটেছিল।
মেসোপটেমিয়া, ইজিপ্ট, ভারতবর্ষ, চীন, মায়া সভ্যতা এবং ইউরোপীয় সভ্যতা কিন্তু তার থেকে একটু পরে শুরু হয়েছিল। তবে অনেক সায়েন্টিস্ট মনে করেন যে এই সভ্যতা নাকি আরও অনেক পুরনো। বিশেষ করে ইজিপ্টের স্ফিংস নাকি প্রায় 10,000 বছরের পুরনো। যদি তাই হয় তাহলে পৃথিবীর ইতিহাস আবার নতুন করে লিখতে হবে। আর একটা কথা তো আপনারা নিশ্চয়ই জানেন যে মহেঞ্জোদারো আর হরপ্পার শিলালিপির পাঠোদ্ধার এখনো হয়নি। আপনার সঙ্গ করব, আসুন মনিবর। নিয়তির কি অদ্ভুত পরিহাস! রাজা আমার দ্বারা তোমার দর্প চূর্ণ করতে চেয়েছিলেন, আর তুমি আজ আমার দর্প চূর্ণ করলে। এসো, এসো বৃথা। খুব অবাক লাগছে কোথার থেকে শুরু করেছিলাম আর কোথায় গিয়ে শেষ করলাম। জানি না কতজন এই ভিডিওটা শেষ অবধি ধৈর্য ধরে দেখবেন, কিন্তু শেষ হয়েও কথা শেষ হতে চায় না। আমার খুব পরিচিত একজন আইপিএস অফিসার শ্রী মৃত্যুঞ্জয় সিং, ইন্ডিয়ান মাইথোলজির একজন স্টলওয়ার্ট। উনি আমাকে বলেছিলেন মহাভারতের প্রতিটি চরিত্রকে আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে দেখলে আলাদা আলাদা গল্প লেখা যায়। মহাভারত নিয়ে ওনার লেখা দ্য ডাইস অফ ডিজায়ার, সেখানে উনি দেখিয়েছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরেও মানুষের ডিজায়ারের শেষ হয়নি। দ্য ডাইস অফ ডিজায়ার ইজ স্টিল রোলিং। দ্য ডাইস অফ ডিজায়ার স্টেজে অভিনীত হয়েছে আর পরিচালনা করেছে আমার খুবই ভালো বন্ধু রমনজিৎ কৌর। রমনজিৎ বেশ নামকরা নাট্য পরিচালিকা। আমি দ্য ডাইস অফ ডিজায়ার দুবার দেখেছি এবং সত্যি কথা বলতে কি অসাধারণ প্রোডাকশন।